মহাভারত বললেই আমাদের চোখের সামনে তো সাধারণত কুরুক্ষেত্রের সেই বিশাল প্রান্তর ভেসে ওঠে, তাই না? একদম। ওই চকচকে রথ, হাজার হাজার সৈন্য। হ্যাঁ, শঙ্খের আওয়াজ আর ওই যুদ্ধের সব সুনির্দিষ্ট নিয়মকানুন। মনে হয় যেন ভালো আর মন্দের খুব পরিষ্কার একটা লড়াই চলছে। কিন্তু আমাদের কাছে থাকা প্রাচীন গ্রন্থ বা নৃতাত্ত্বিক গবেষণা তথ্যসূত্রগুলো ঘাটলে দেখা যায় যে পাণ্ডবদের আসল টিকে থাকার লড়াইটা কিন্তু কোনো রাজকীয় যুদ্ধক্ষেত্রে শুরু হয়নি। ঠিক বলেছেন। শুরু হয়েছিল এক ঘুটঘুটে অন্ধকার অজানা জঙ্গলে। ঠিক, সেখানে তাদের প্রথম বড় শত্রু কোনো রাজা ছিল না, ছিল এক আদিম বনচালী, যে কিনা তাদের স্রেফ মাংস হিসেবে খেতে চেয়েছিল। আর আজকের এই ডিপ ডাইভে আমাদের লক্ষ্যই হলো এই নির্দিষ্ট ঘটনাটার একদম গভীরে প্রবেশ করা। আর মজার বিষয় হলো ওই অন্ধকার জঙ্গলের সেই একটা আদিম লড়াই না হলে কুরুক্ষেত্রের ইতিহাসটাই হয়তো অন্য রকম হতো। আমরা আজ এমন একটা ঘটনা নিয়ে কথা বলছি যা পুরো মহাকাব্যের বিশাল ক্যানভাসে খুব অল্প সময়ের জন্য এলেও এর প্রভাব ছিল একদম শিকড় পর্যন্ত। একদম। পাণ্ডবদের মধ্যমভ্রাতা ভীম আর রাক্ষস হিড়িম্বা, যাকে অনেক জায়গায় হিড়িম্বু বলা হয়েছে, তাদের এই সংঘাত শুধু একটা সাধারণ দানববোধের গল্প নয়। এর পেছনে টিকে থাকা প্রবৃত্তি আর সভ্যতার সাথে বন্যতার এক অভূতপূর্ব আখ্যান লুকিয়ে আছে। হ্যাঁ, এই প্রেক্ষাপটটা আসলে ভীষণ নাটকীয়। বাপরে, নাটকীয় তো বটেই। একটু খুলে বলি বিষয়টা। লাক্ষাগৃহের সেই ভয়াবহ ষড়যন্ত্র থেকে পাণ্ডবরা তো কোনো মতে প্রাণ নিয়ে পালিয়েছে। চারদিকে তাদের জীবন্ত পুড়িয়ে মারার চক্রান্ত। সেখান থেকে বেছে ক্লান্ত, বিভ্রান্ত আর ছদ্মবেশে কুন্তী এবং তার 5 ছেলে এমন এক গভীর জঙ্গলে এসে পড়েছে যেখানে পদে পদে বিপদ। তারা জানেও না এরপর কোথায় যাবে। ঠিক, আর ঠিক এই চরম দুর্বল মুহূর্তেই তাদের সামনে এসে দাঁড়ায় হিড়িম্বা। কিন্তু হিড়িম্বার সাথে এই সংঘাতটা বোঝার আগে এই ঘটনাটা ঠিক কোথায় ঘটছে, কাদের এলাকায় ঘটছে, সেটা বোঝাটা খুব দরকার। এই জঙ্গল তো শুধু কিছু গাছপালার সমষ্টি নয়। একদমই না। মহাকাব্যে বা প্রাচীন সাহিত্যে অরণ্যকে সবসময় একটা লিমিনাল স্পেস বা অন্তর্বর্তীকালীন স্থান হিসেবে দেখানো হয়। আচ্ছা, লিমিনাল স্পেস। হ্যাঁ, লিমিনাল স্পেস হলো এমন একটা জায়গা যা সমাজের পরিচিত কাঠামোর একদম বাইরে। ধরুন একজন রাজা যখন তার প্রাসাদে থাকেন তখন তিনি রাজা, তার চারদিকে আইন, সৈন্য, প্রজা সবকিছু একটা নিয়মে বাঁধা। হুম, একটা নির্দিষ্ট কাঠামো আছে। ঠিক, কিন্তু সেই রাজাই যখন গভীর জঙ্গলে ঢোকেন তখন তার ওই মুকুট বা পদবীর কোনো দাম থাকে না। সেখানে প্রকৃতির নিয়মই শেষ কথা। হুম, বিষয়টা অনেকটা যেন সভ্যতার খোলসটা খসে পড়া, তাই না? একদম ঠিক বলেছেন। এই লিমিনাল স্পেসে মানুষের আধ্যাত্মিক আর মানসিক রূপান্তর ঘটে। সাধারণ সমাজের নিয়মকানুন এখানে পুরোপুরি অকেজো হয়ে যায়। রাজকীয় আদবকেতা বা আইনি কাঠামোর বদলে এখানে টিকে থাকার আদিম প্রবৃত্তিটাই আসল হয়ে দাঁড়ায়। হুম। পাণ্ডবরা যখনই জঙ্গলে ঢুকল তারা আর রাজপুত্র রইল না, তারা পরিণত হল শিকারে। আর এই জঙ্গলের শিকারই হলো রাক্ষসরা। আমাদের ছোটবেলার গল্পগুলোতে রাক্ষস মানেই তো বিশাল দাঁতওয়ালা, শিং থাকা কুৎসিত কোনো অতিপ্রাকৃত দানব। হ্যাঁ, আমাদের কল্পনায় তো সেরকমই একটা ছবি ভাসে। কিন্তু আধুনিক নৃতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এই তথ্যসূত্রগুলো ঘাটলে তো অন্য কথা জানা যাচ্ছে। প্রাচীন সাহিত্যে রাক্ষস বলতে তো সবসময় অশুভ দানব বোঝানো হতো না। ইতিহাসবিদ আর নৃতাত্ত্বিকরা এই জায়গাটাতে একটা চমৎকার ব্যাখ্যা দেন। তাদের মতে প্রাচীন সাহিত্যে রাক্ষস বা অসুররা আসলে কোনো অতিপ্রাকৃত দানব ছিল না। তারা ছিল মূল স্রোতের বাইরের বনচারী বা আদিবাসী সম্প্রদায়ের মানুষ। ও আচ্ছা, মানে বৈদিক সভ্যতার অংশ ছিল না তারা? একদম তাই। বৈদিক সভ্যতা যখন ধীরে ধীরে বিস্তার লাভ করছিল, তারা বন জঙ্গল কেটে কৃষিকাজ আর নগর তৈরি করছিল। কিন্তু যারা সেই সভ্যতার অংশ হতে চায়নি, যারা জঙ্গলেই নিজেদের মতো করে একটা সমাজ ব্যবস্থা তৈরি করেছিল, তাদেরকেই অনেক সময় মূলধারার সাহিত্যে রাক্ষস হিসাবে চিত্রিত করা হয়েছে। বাপরে, তাহলে বিষয়টা তো অন্যরকম দাঁড়াচ্ছে। যদি আমরা হিড়িম্বাকে একটা অতিপ্রাকৃত দানবের বদলে একজন উপজাতীয় সর্দার হিসাবে দেখি, যে তার নিজের এলাকা বা সীমানা রক্ষা করতে চাইছে, তাহলে তো পুরো গল্পের ভিলেন আর হিরো পাল্টে যাচ্ছে। একটা নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে। আধুনিক দৃষ্টিকোণ থেকে দেখলে হিড়িম্বা তো অনেকটা বর্ডার গার্ডের মতো কাজ করছিল। সে দেখছে তার মাতৃভূমিতে কিছু অচেনা মানুষ ঢুকে পড়েছে এবং সে তার ভূমিকে অবাঞ্ছিত অতিথিদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে। এই যুক্তিতে তো পাণ্ডবরাই এই জঙ্গলে অনধিকার প্রবেশকারী, ট্রেসপাসার। হ্যাঁ, এই যুক্তিটা প্রথম দেখায় খুব জোরালো মনে হয়।
আধুনিক লেন্স দিয়ে দেখলে পাণ্ডবরা সত্যিই বহিরাগত। কিন্তু তথ্যসূত্রগুলো যদি আমরা একটু গভীরে বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে হিড়িম্বার উদ্দেশ্য শুধুমাত্র নিজের এলাকা বা কালচার রক্ষা করা ছিল না। তাই নাকি? মহাকাব্য খুব স্পষ্টভাবে জানাচ্ছে যে হিড়িম্বা বহু দূর থেকে মানুষের মাংসের গন্ধ পেয়েছিল। তার আক্রমণের মূল চালিকা শক্তি কোনো রাজনৈতিক বা ভৌগোলিক সীমানা রক্ষা ছিল না। তার চালিকা শক্তি ছিল নিরেট ক্ষুধা। আচ্ছা। হ্যাঁ, সে তার বোন হিড়িম্বিকে পাঠিয়েছিল ওই মানুষদের ধরে আনার জন্য, যাতে সে তাদের খেতে পারে। তার মানে তার উদ্দেশ্যটা কোনোভাবেই মহৎ ছিল না। সে পাসপোর্ট চেক করতে আসেনি, সে বসে বসে মেনু কার্ড বানাচ্ছিল। হ্যাঁ, বিষয়টা অনেকটা সেরকমই। হিড়িম্বা হল আদিম বন্যতা আর নিয়ন্ত্রণহীন প্রবৃত্তির একটা চূড়ান্ত রূপ। একটা বন্য প্রাণী যেমন শুধু তার ক্ষুধার তাড়নায় শিকার করে, তার মধ্যে কোনো নৈতিক বিচারবোধ থাকে না, হিড়িম্বাও ঠিক সেই স্তরের প্রাণী হিসেবে নিজেকে উপস্থাপন করেছে। বুঝতে পারছি। তার কাছে নৈতিকতা বা কূটনীতির কোনো জায়গা নেই, আছে শুধুই টিকে থাকার আর ক্ষুধা মেটানোর তাগিদ। আর এখানেই তো গল্পের সবচেয়ে চমকপ্রদ মোড়টা আসে। হিড়িম্বা আর তার বোন হিড়িম্বির স্বভাবের সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান। হিড়িম্বি তো ভাইয়ের আদেশে পাণ্ডবদের ধরতে গিয়েছিল, হ্যাঁ, শিকার ধরে আনতে। কিন্তু সেখানে গিয়ে সে ভীমের শারীরিক শক্তি আর রূপ দেখে প্রথম দর্শনেই প্রেমে পড়ে যায়। সে তার রাক্ষস পরিচয়ে ভুলে গিয়ে এক সুন্দরী নারীর রূপ ধারণ করে এবং ভীমকে বিপদের হাত থেকে বাঁচাতে চায়। একদম। এই যে হিড়িম্বি হঠাৎ করে তার ভাইয়ের আদেশ অমান্য করল, এটা কি শুধুই একটা রোম্যান্টিক দিক, নাকি এর পেছনে আরও গভীর কিছু আছে? এর পেছনে মানুষের মনস্তত্ত্বের একটা বিশাল বিবর্তন লুকিয়ে আছে। হিড়িম্বা আর হিড়িম্বি এই দুজন আসলে একই পরিবেশ থেকে উঠে আসা দুটো সম্পূর্ণ আলাদা মানসিকতার প্রতীক। একটু বুঝিয়ে বলবেন বিষয়টা? ধরুন, হিড়িম্বা হল বায়োলজিক্যাল ডিটারমিনিজম বা জন্মগত প্রবৃত্তির দাস। সে যা নিয়ে জন্মেছে তার বাইরে সে এক চুলো ভাবতে পারে না। পরিবর্তনের প্রতি তার চরম অনীহা। অন্যদিকে হিড়িম্বি হল স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইলের প্রতীক। ও আচ্ছা, মানে সে প্রমাণ করল যে তার জন্মগত পরিচয় বা পরিবেশ যাই হোক না কেন, সে চাইলেই অন্যরকম কিছু বেছে নিতে পারে। ঠিক, হিড়িম্বি একটা নৈতিক পছন্দ বা মোরাল চয়েস করেছিল। সে তার সংস্কৃতি, তার ভাই, তার জন্মগত প্রবৃত্তির বাইরে গিয়ে একটা নতুন আবেগকে গ্রহণ করার সাহস দেখিয়েছিল। সে শুধু প্রেমে পড়েনি, সে তার নিজের আত্মপরিচয়কে নতুন করে তৈরি করেছিল। আর এই জায়গাটাতেই হিড়িম্বার রাগটা একেবারে বিস্ফোরক হয়ে ওঠে। ভাই হিসাবে সে বসে আছে যে বোন খাবার নিয়ে আসবে, কিন্তু গিয়ে দেখল তার বোন যাকে শিকার হিসাবে ধরে আনার কথা তাকেই বাঁচানোর চেষ্টা করছে। চরম একটা বিশ্বাসঘাতকতা তার চোখে। হিড়িম্বার এই রাগটা তো শুধু তার খাবার হাতছাড়া হওয়ার জন্য হতে পারে না, এটা তো পরিষ্কার একটা কালচারাল বিট্রিয়াল বা সংস্কৃতির প্রতি বিশ্বাসঘাতকতা, তাই না? একদমই। এই মনস্তাত্ত্বিক দিকটা বুঝতে পারাটা খুব জরুরি। হিড়িম্বা বিষয়টিকে নিজের কর্তৃত্ব আর পরিচয়ের উপর সরাসরি আঘাত হিসেবে দেখেছিল। তার বোন শুধু যে একটা শত্রুর সাথে সম্পর্ক স্থাপন করছে তাই নয়, সে তার রাক্ষস সত্তাকে অস্বীকার করছে। তার অস্তিত্বের সংকট। ঠিক। হিড়িম্বার কাছে এটা ছিল তার পুরো অস্তিত্বের ওপর একটা প্রশ্নচিহ্ন। আর এই চরম প্রত্যাখ্যান থেকেই অনিবার্য হয়ে ওঠে এক ভয়ঙ্কর সংঘাত, যে সংঘাত ভীমের পরিচয়কে চিরতরে বদলে দেয়। সেই সংঘাত বা লড়াইয়ের বিবরণটা মহাভারতে যেভাবে দেওয়া আছে তা পড়লে আক্ষরিক অর্থে গায়ে কাটা দেয়। এটা কুরুক্ষেত্রের মতো কোনো রাজকীয় যুদ্ধ ছিল না। এখানে কোনো রথ নেই, ধনুক নেই, তলোয়ার নেই, কোনো যুদ্ধের নিয়ম মানা হচ্ছে না। না, এটা আক্ষরিক অর্থেই এক আদিম পাশবিক লড়াই। একদম। তারা বিশাল বিশাল গাছ উপড়ে ফেলে একে অপরকে পেটাচ্ছে, বড় বড় পাথর ছুঁড়ছে, কামড়াচ্ছে আর পশুদের মতো গর্জন করছে। মাটি কাঁপছে তাদের দাপটে। কিন্তু এখানে আমার একটা সংশয় তৈরি হচ্ছে। কি সংশয়? ভীমও তো ঠিক একই রকম পাশবিক কায়দায় লড়ছিল, তাই না? তাহলে ভীমকে আমরা এখানে হিরো আর হিড়িম্বাকে দানব বলছে কেন? দুজনের লড়াইয়ের ধরন তো একই রকম। এই প্রশ্নটা ভীমের চরিত্র বিশ্লেষণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাইরে থেকে দেখলে দুজনের শারীরিক শক্তি আর লড়াইয়ের ধরন একই রকম মনে হতে পারে। ভীমের শক্তিকেও অনেক সময় দানবীয় বলে মনে হয়। কিন্তু ভীম আর হিড়িম্বার শক্তির মধ্যে একটা মৌলিক মনস্তাত্ত্বিক পার্থক্য ছিল। পার্থক্যটা ঠিক কোথায়? পার্থক্যটা হলো উদ্দেশ্য এবং নিয়ন্ত্রণ। আচ্ছা, মানে কেন তারা লড়ছে সেটা? ঠিক।
হিড়িম্বার শক্তি ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন এবং কেবলই প্রবৃত্তির দাস। তার শক্তির কোনো বৃহত্তর উদ্দেশ্য ছিল না, ছিল শুধু ধ্বংস আর ক্ষুধা। হুম। ঠিক কর্তব্য কাজ করছিল। সে তার ঘুমন্ত মা আর ভাইদের রক্ষা করছিল। ওহ আচ্ছা, সে রক্ষাকর্তার ভূমিকায় ছিল। একদম। অর্থাৎ ভীমের শক্তিটা বন্য হলেও সেটা ছিল নিয়ন্ত্রিত এবং সুরক্ষার কাজে নিয়োজিত। একজন ক্ষত্রিয় রাজপুত্র যখন জঙ্গলে তার পরিবারকে বাঁচাতে আদিম লড়াইয়ের পথ বেছে নেয়, তখন সেটা দানবীয় থাকে না, সেটা হয়ে যায় রক্ষাকর্তার দায়িত্ব পালন। এই বিষয়টা মাথায় রাখলে তো ভীমের রূপান্তরটা খুব স্পষ্ট হয়ে ওঠে। এই যুদ্ধটা তো ভীমের জন্য এক ধরনের গ্র্যাজুয়েশন বা উত্তরণের মুহূর্ত। লাক্ষাগৃহের আগুনে পুড়ে যাওয়ার হাত থেকে বেঁচে আসার পর যখন তারা নিজেদের সবচেয়ে অসহায়, ঠিকানাহীন মনে করছিল, ঠিক সেই সময় এটিই ছিল পাণ্ডবদের প্রথম বড় জয়। হ্যাঁ, আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জয়। হিড়িম্বাকে নিজের হাতে হত্যা করার মাধ্যমে ভীম শুধু যে নিজের পরিবারের রক্ষাকর্তা হিসেবে নিজেকে প্রমাণ করল তা নয়, সে একজন মনস্টার স্লেয়ার বা দানব শিকারী হিসেবে আত্মপ্রকাশ করল। আর এই আত্মপ্রকাশটা ভীমের ভবিষ্যতের জন্য খুব দরকারি ছিল। এই ঘটনাটা তার আত্মবিশ্বাসকে এমন একটা স্তরে নিয়ে গিয়েছিল যে পরবর্তীতে বকাসুর বা জরাসন্ধের মতো বিশাল এবং শক্তিশালী শত্রুদের সাথে খালি হাতে লড়ার সাহস সে পেয়েছিল। একদমই। কিন্তু ভীমের এই ব্যক্তিগত উত্তরণের বাইরেও পৌরাণিক কাহিনীর বিশাল কাঠামোতে হিড়িম্বার এই মৃত্যুর আরেকটা বড় তাৎপর্য আছে। মিথোলজির ভাষায় হিড়িম্বা হল একটা থ্রেশহোল্ড গার্ডিয়ান বা প্রবেশদ্বারের পাহারাদার। থ্রেশহোল্ড গার্ডিয়ান, আচ্ছা, এটা কি অনেকটা ভিডিও গেমের সেই টিউটোরিয়াল বসের মতো, যাকে না হারালে গেমের মূল অধ্যায়গুলো আনলক হয় না, সেরকম কিছু? চমৎকার একটা তুলনা। হ্যাঁ, বিশ্বের প্রায় সব মিথোলজিতেই এমন কিছু চরিত্র থাকে যারা নায়কের রূপান্তরের পথে বাধা বা পাহারাদার হিসেবে কাজ করে। পাণ্ডবরা তখন রাজপ্রাসাদ থেকে বিতাড়িত হ্যাঁ। আছে। এই নতুন জীবনে এই জঙ্গলে টিকে থাকতে হলে তাদের প্রমাণ করতে হতো যে তারা এর যোগ্য। হিড়িম্বা হল সেই যোগ্যতা মাপার পরীক্ষা। তাকে হারানোর পরই পাণ্ডবরা নির্বাসনে টিকে থাকা সেই ছাড়পত্র অর্জন করে। বাহ, দারুণ একটা দিক। আর এই থ্রেশহোল্ড গার্ডিয়ানের ধারণাটা শুধু মহাভারতেই সীমাবদ্ধ নেই। আমরা যদি গ্লোবাল ফোকলোর বা বিশ্বব্যাপী লোককথাগুলো দেখি, তাহলে দেখা যায় হিড়িম্বার মতোই দানবের আর্কিটাইপ সব জায়গাতে আছে। প্রচুর উদাহরণ আছে। যেমন ধরুন, গ্রিক পুরাণে আছে সাইক্লপস, সেই এক চোখওয়ালা বিশাল দানব যে গুহায় ওডিসিয়াস আর তার সঙ্গীদের আটকে ফেলেছিল এবং কাঁচা খেয়ে ফেলতে চেয়েছিল। আবার নর্স মিথোলজিতে আছে জোটনার, ইউরোপিয়ান লোককথায় আছে ওগ্রেস বা জাপানের পুরাণে থাকা ওনি। একদম, প্রতিটি সংস্কৃতিতে এদের দেখা যায়। এরা সবাই বন্য প্রকৃতির দানব, যারা সভ্য সমাজ থেকে অনেক দূরে বাস করে এবং অভিযাত্রী নায়কদের পথ আটকায়। কিন্তু মানুষের মস্তিষ্ক পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্তে বসে একই রকম দানব কেন কল্পনা করল? এর পেছনে কাজ করে মানুষের বিবর্তনের আদিম ভয়। প্রাচীনকালে মানুষ যখনই পরিচিত গণ্ডি বা সভ্যতার বাইরে গিয়ে অরণ্য বা অজানার সম্মুখীন হয়েছে, তখন প্রকৃতির সেই বন্যতা, সেই বিশৃঙ্খলা তাদের মধ্যে এক গভীর ভীতির জন্ম দিয়েছে। অজানার প্রতি ভয়। হ্যাঁ, অজানা পরিবেশ, প্রতিকূল প্রকৃতি আর অচেনা সংস্কৃতির মানুষদের প্রতি মানুষের যে সহজাত ভয়, সেই মনস্তাত্ত্বিক প্রজেকশন থেকেই এই দানবগুলোর জন্ম। মানুষ তার ভয়কে একটা শারীরিক রূপ দিয়েছে। হিড়িম্বা হল সেই গ্লোবাল আর্কিটাইপেরই একটা ভারতীয় রূপ। সভ্যতার সাথে প্রকৃতির এই সংঘাতটা সত্যি অদ্ভুত। কিন্তু মহাভারতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি গ্রিক বা নর্স মিথোলজির মতো শুধু দানব বধ করেই গল্প শেষ করে দেয় না। এর পরিণতি অনেক বেশি জটিল, অনেক বেশি শেডস অফ গ্রে দিয়ে তৈরি। একদম ঠিক বলেছেন। মানে হিড়িম্বা মারা যাওয়ার পর হিড়িম্বি কিন্তু প্রতিশোধ নিতে চায়নি। সে কুন্তী আর পাণ্ডবদের কাছে গিয়ে তার ভালোবাসার কথা স্বীকার করে এবং ভীমকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে। আর কুন্তীর সম্মতিতে তাদের বিয়েও হয়। আর এখান থেকেই গল্পের মোড় ঘোরে। হ্যাঁ, এই যে বন্যতার সাথে সভ্যতার একটা মিলন ঘটল, এর ফলেই জন্ম নিল মহাভারতের অন্যতম ট্র্যাজিক এবং গুরুত্বপূর্ণ চরিত্র ঘটোৎকচ। আর এই ঘটোৎকচ পুরো মহাভারতের গতিপথ সম্পূর্ণ পাল্টে দিয়েছিল। হিড়িম্বা মারা গেছে ঠিকই, কিন্তু তার বোন আর ভীমের মিলনে যে বংশধর পৃথিবীতে এলো, সেই ঘটোৎকচ পাণ্ডবদের সবচেয়ে বিশ্বস্ত মিত্রে পরিণত হয়।
কুরুক্ষেত্র যুদ্ধের সেই বিখ্যাত রাতের কথা যদি মনে করি, কর্ণের কাছে ইন্দ্রের দেওয়া একটা অমোঘ অস্ত্র ছিল। কর্ণ সেটা সযত্নে লুকিয়ে রেখেছিল শুধু অর্জুনকে হত্যা করার জন্য। হ্যাঁ, সেটা তো কুরুক্ষেত্রের অন্যতম টার্নিং পয়েন্ট। ঠিক, কিন্তু ঘটোৎকচ রাতের অন্ধকারে কৌরব বাহিনীর ওপর এমন ভয়াবহ ধ্বংসলীলা চালায় যে পুরো কৌরব শিবির প্রায় নিশ্চিহ্ন হতে বসে। তখন তো কৌরবদের বাঁচাতে কর্ণ বাধ্য হয়ে ওই অমোঘ অস্ত্রটা অর্জুনের বদলে ঘটোৎকচের ওপর প্রয়োগ করে। মানে ঘটোৎকচ নিজের জীবন দিয়ে অর্জুনকে রক্ষা করেছিল। ঠিক, আর এই জায়গাতেই মহাভারতের মূল সুরটা লুকিয়ে আছে। যদি ওই অন্ধকার জঙ্গলে হিড়িম্বার সাথে ভীমের লড়াই না হতো, যদি হিড়িম্বার মৃত্যু না হতো, তবে হিড়িম্বি আর ভীমের মিলন হতো না। আর ঘটোৎকচের জন্ম হতো না। একদম। আর তাহলে কুরুক্ষেত্র যুদ্ধে কর্ণের সেই অমোঘ অস্ত্রের আঘাতে অর্জুনের মৃত্যু লেখা ছিল। অর্জুন মারা গেলে পাণ্ডবরা যুদ্ধটাও হেরে যেত। বাপরে, পুরো সমীকরণটা মেলালে আক্ষরিক অর্থে গায়ে কাঁটা দেয়। যে রাক্ষস পাণ্ডবদের ধ্বংস করতে এসেছিল, তাদের ছিঁড়ে খেতে চেয়েছিল, শেষ পর্যন্ত তার কারণেই পাণ্ডবদের অস্তিত্ব রক্ষা পেল। অরণ্যের যে বিপদ তাদের শেষ করে দিতে চেয়েছিল, সেই অরণ্যই তাদের সবচেয়ে বড় রক্ষা কবচ তৈরি করে দিল। এটাই তো এই মহাকাব্যের সৌন্দর্য। এখানে কোনো কিছুই সরল রেখায় চলে না। হিড়িম্বা, হিড়িম্বি, ভীম এরা প্রত্যেকেই বৃহত্তর কোনো নিয়তির বা মহাজাগতিক ছকের এক একটা অংশ। অদ্ভুত এক চক্র। হিড়িম্বার গল্প আমাদের শেখায় যে অপরিসীম শক্তি যদি নৈতিকতা বা শৃঙ্খলার দ্বারা নিয়ন্ত্রিত না হয়, তবে তা নিজের ধ্বংসই ডেকে আনে। আবার হিড়িম্বির গল্প আমাদের দেখায় যে প্রেম এবং নিজের স্বাধীন ইচ্ছা কিভাবে জন্মগত পরিচয় বা পারিপার্শ্বিক বন্যতাকেও ছাপিয়ে যেতে পারে। আর এই সব কিছু মিলিয়েই তো আজকের এই আলোচনাটা এতটা প্রাসঙ্গিক হয়ে ওঠে। হিড়িম্বা হয়তো মহাভারতের বিশাল মঞ্চে খুব অল্প সময়ের জন্য এসছে, কিন্তু সে পাণ্ডবদের গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে। একদম। সে শুধু একটা রাক্ষস ছিল না, সে ছিল ওই লিমিনাল স্পেসের সেই পাহারাদার, যাকে অতিক্রম করে ভীম তার অন্তর্নিহিত শক্তিকে চিনতে পারে এবং একটা পরিবারের সাধারণ সদস্য থেকে একজন কিংবদন্তি রক্ষাকর্তা হয়ে ওঠে। সাথে এটাও মনে রাখা দরকার, এই ঘটনাটি প্রাচীন ভারতের আদিবাসী বা বনচারী মানুষদের সাথে মূলধারার সমাজের যে জটিল সম্পর্ক ছিল, তারও একটা মনস্তাত্ত্বিক দলিল। হিড়িম্বা হয়তো তার নিজস্ব জায়গাটিই রক্ষা করার চেষ্টা করছিল। হ্যাঁ, তার দিক থেকে সেটাও একটা সত্যি। কিন্তু তার ট্র্যাজেডি হল সে সময়ের সাথে বিবর্তনের সাথে নিজেকে বদলাতে পারেনি, যেমনটা তার বোন পেরেছিল। সময়ের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা যার নেই, তার পতন তো অনিবার্য। তবে আজকের এই গভীর আলোচনার একদম শেষে এসে একটা অদ্ভুত বিষয় মাথায় ঘুরপাক খাচ্ছে। কি বিষয়? হিড়িম্বা যুদ্ধে মারা গেছে, এটা সত্যি, কিন্তু সে তো তার রক্ত, তার বংশধর ঘটোৎকচকে রেখে গিয়েছিল। যে সমাজ তাকে দানব বলে আখ্যায়িত করেছিল, যে মহাকাব্য তাকে মূল স্রোত থেকে দূরে সরিয়ে রেখেছিল, সেই মহাকাব্যের ভাগ্য কিন্তু শেষ পর্যন্ত ওই দানবের রক্তই নির্ধারণ করে দিল। ভাবলে অবাক লাগে। হিড়িম্বা কি তাহলে সত্যিই হেরে গিয়েছিল, নাকি তার মৃত্যুর মধ্যে দিয়েই তার সংস্কৃতির সবচেয়ে বড় জয়টা লেখা হয়ে গিয়েছিল? ধ্বংসের ঠিক কেন্দ্রবিন্দু থেকেই কি তবে সবচেয়ে বড় পুনর্জন্মের শুরু হয়? এই উস্কানিমূলক ভাবনাটাই আজ সবার জন্য রেখে যাচ্ছি। নতুন কোনো তথ্যের গভীরে ডুব দিয়ে চেনা গল্পের এই অচেনা দিকগুলো নিয়ে আলোচনা করতে আমরা আবারও ফিরে আসব দ্য ডিপ ডাইভে।